হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আশা করি আজকের এই গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কণ্ঠে আছে আমি ইফতি। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আমার বিয়ে। আমাকে যেতে দিন প্লিজ কবির ভাইয়া। চুপ, একদম চুপ। আমার জীবন নষ্ট করে, আমার নীলাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে এখন তুই বিয়ে করে নিজের জীবন সাজাবি? মাহি কবিরের কথায় কিছু না বুঝে চেয়ে আছে। অসম্ভব মায়াবী দেখতে মেয়েটিকে বধূ বেশি সুন্দর লাগছে, কিন্তু তার সৌন্দর্য আর মায়াবী মুখখানা দেখেও কবিরের কোনো মায়া হলো না। তেজি নিয়ে বলল, এমন মুখ করে আছিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। তুই যে কষ্ট আমাকে দিয়েছিস তার 10 গুণ যদি তোকে ফেরত না দেই, আমার নাম কবির চৌধুরী না। আমি কি করেছি? কবির রেগে মাহির মুখ চেপে ধরে বলে, আমার জীবন নষ্ট করে এখন আমার জীবন আমার থেকে কেড়ে নিয়ে এখন বলছিস কি করেছিস? মাহি ব্যথায় কুকড়ে ওঠে। কবির এতটা হিংস্র রূপে আছে যে মাহিকে মেরে ফেলতেও দুবার ভাববে না। কবির কথাগুলো বলে ধাক্কা দেয় মাহিকে। ছুটে গিয়ে দেয়ালে ঠাস করে লাগে মাথায়। কপাল কেটে রক্ত বের হতে থাকে। মাথা ঝিমঝিম করে ধরে আছে মাহির। কবির এতটাই রেগে আছে যে ওর হুঁশও নাই ও কি করছে। কবির মাহির চুলের মুঠি ধরে বলে, বিয়ে করবি তাই না? সংসার করবি তাই না? আজ তো তোর বাসরাত হতো। কি যেন নাম? ও হ্যাঁ, মেঘের সাথে। আহারে, কিন্তু আজ তোর বাসরাত হবে, কিন্তু তোমার ভালোবাসার সাথে না। আজ তোর করা অন্যায় এর শাস্তি পাবি তুই। এই শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। কবিরের কথায় মাহি কেঁপে উঠল। চুলে প্রচুর ব্যথা করছে। কাপা কাপা গলায় বলল, বলুন আমি কি করেছি? কি করেছিস? আমার ভালোবাসা, আমার জীবন, আমার অনুভূতি, আমার নীলাকে কেড়ে নিয়েছিস। এই শাস্তি তো তুই পাবি। এর শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। প্লিজ ভাইয়া, আমার কথা শুনুন। কবিরের আগানো দেখে মাহি পেছাতে লাগলো। কবিরের চোখে যেন কেউ আগুন ঢেলে দিয়েছে। ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো মাহি। তবুও কবিরকে বোঝানোর চেষ্টা করছে, কবির ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। তুই যে আমার ক্ষতি করেছিস তার বেলায় আমি কি করেছি? প্লিজ বলুন, দয়া করুন ভাইয়া প্লিজ। মেঘ আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ি। মেঘের নাম শুনেই আরো হিংস্র হয়ে ওঠে কবির। এক ঝটকায় মাহিকে বিছানায় ফেলে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। মাহি হাজার আকুতি মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারল না। যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় জ্ঞান হারায় মাহি। পিটপিট করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে সাদা ছাদ। শরীর যন্ত্রণায় নড়াতে পর্যন্ত পারছে না। চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। তাতেও যেন জ্বলে উঠছে শরীর। আশেপাশে চোখ ঘুরিয়ে বুঝতে পারল এটা হসপিটাল। উঠে বসার চেষ্টা করতে একজন নার্স ছুটে আসে। মাহিকে বসিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সবাইকে খবর দেয়। এক এক করে সবাই ভেতরে ঢুকে। মাহি সবাইকে ডেকে ডুকরে কেঁদে ওঠে। অথচ একটা মানুষ এগিয়ে আসে না ওকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার মতো। মাহি ওর দাদা ইমতিয়াজ শেখের দিকে তাকায়। ওর দাদু ছাড়া কেউ ওকে ভালোবাসে না। সেও দাদু আজ মাথা নিচু করে বসে আছে। এগিয়ে এসে বলছে, না কি হয়েছে দিদি ভাই? দেখেছেন আব্বা, আপনাকে বলেছিলাম না এই মেয়ের চালচলন ভালো না। দেখলেন তো, মুখ পুড়িয়ে এসেছে। দাদু নাচ যেন হয়ে মেজ চাচির কথাগুলো শুনতে থাকে। অন্য সময় হলে এক ধমক দিত। আজ টু শব্দ করল না। এতে আরো কষ্ট পেল মাহি। এই মুখ পুরি কার সাথে ফষ্টি করে এসেছিস? তোর যদি সম্পর্কই থাকতো তাহলে আমাদের বলতি, আমরা দেখে শুনে বিয়ে দিতাম না। মেঘের মতো এত ভালো একটা ছেলে জীবন তো আর নষ্ট করতাম না। ভালোই হয়েছে আমার ছেলেটা বেঁচেছে এই মুখপুরীর হাত থেকে। নষ্ট মেয়ে মানুষ একটা। বড় চাচির কথায় চোখ দুটো মেঘকে খুঁজতে লাগলো। কই, তাকে তো দেখছে না। সেও কি বাকি সবার মতো ভুল বুঝবে? একটা বারো কি জিজ্ঞাসা করবে না কি হয়েছে? এত যন্ত্রণা করছে যেন পুরো শরীর কেউ কেটে জোড়া লাগিয়েছে। তার উপর এদের কথা কাটা হয়ে গায়ে নুনের ছিটার মতো কাজ করছে। মাহি চোখ বন্ধ করে রাখে। কথাটুকু বলার শক্তিও পাচ্ছে না। এবার আসি পরিচয়। মাহির পুরো নাম মেহজাবিন ইসলাম মাহি। সবই ইন্টারে পড়ছে। বয়স 18, দেখতে মাশাল্লাহ। উজ্জ্বল শ্যামলা বর্ণের সুন্দর একটা মেয়ে। মাহির মুখে উপচে পড়া মায়া। চুলগুলো বেশ লম্বা, সিল্কি। স্বভাব শান্ত আর মিশুক। মহিউদ্দিন শেখ আর মণি বেগমের একমাত্র মেয়ে।
জন্মের আগে অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়, আর জন্মের সময় মা মারা যায়। তারপর থেকে সে অনাথ। চাচারা ভালোবাসলেও চাচিরা তাকে খুব একটা ভালো চোখে দেখে না। তাদের মতে সে অপয়া, বাড়ির কেউ তাকে খুব একটা পছন্দ করে না। তারও বিভিন্ন কারণ আছে। ইমতিয়াজ শেখের ৩ ছেলের মধ্যে ছোট ছেলে হলো মহিউদ্দিন শেখ, আর মাহি তার নাতনি। বাবা মা মরা নাতনিকে উনি খুব ভালোবাসে। আর বড় ছেলে মিয়াজ শেখ, তার ২টো ছেলে মেঘ আর মাহাদ। মেঘ পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জব করে, আর মাহাদ ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে পড়াশোনার সুবাদে বাইরে থাকে। মেজ ছেলে নিয়াজ শেখের ২ ছেলে মেয়ে, নীলাঞ্জনা আর নিহাল। নিহাল বিয়ে করে বউ নিয়ে চাকরির সুবাদে বাইরে থাকে, আর নীলাঞ্জনা বর্তমানে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে। নীলা দেখতে সুন্দরী হলেও স্বভাব ভালো না। ছোট থেকে মাহি এদের সাথে মানুষ হয়েছে। নীলা বড় আর মাহি ছোট, তারা একটাই রুম শেয়ার করত। এতে নীলা বেশ বিরক্ত হতো, কিন্তু দাদুর মুখের উপর দিয়ে কথা বলার সাহস নাই। মাহি সবসময় নীলার সুবিধা অনুযায়ী চলত, যাতে অশান্তি না হয়। রুমটা বেশ বড়, ২ পাশে ২টা খাট, ২টা আলমারি, ২টা পড়ার টেবিল, আরও কিছু জিনিস আছে। নীলার সুবিধা হলেই চলতো, ও মাহিকে এমন না যেন ঘৃণা করত, কিন্তু নিজের সুবিধা আগে দেখত। মাহির দিন শুরু হতো পড়াশোনা, কলেজ, প্রাইভেট, দাদু সেবা আর বাসায় টুকটাক রান্না করে। এভাবেই চলছিল তার দিন, মাস, বছর। কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব পাল্টে গেল। মাহি চোখ খুলে সামনে কাউকে দেখে চমকে ওঠে। কবির তার দিকে ঝুঁকে আছে। মাহিকে চোখ খুলতে দেখে কবির শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, তুই যদি আমার কথা কাউকে বলেছিস তো আমি কাল রাতের ভিডিও ভাইরাল করে দেব। মাহির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। লোকটা কতটা নিষ্ঠুর, কালো জানোয়ারের মতো আচরণ করে সেগুলো আবার ভিডিও করছে। কালকের কথা ভাবলেও গা গুলিয়ে উঠছে ওর। আর ভাইরাল করলে তোর দাদু তো দেখে সোজা উপরে। মাহি ভয়ের তো চোখে তাকিয়ে আছে কবিরের দিকে। এখন ভেবে দেখ আমার নাম নিবি কিনা। মাহি কথা বলতে পারলে একে শ্রেষ্ঠ কাপুরুষের উপাধি দিত, কিন্তু কালকের ঘটনার জন্য সে সাময়িকভাবে বাকশক্তি হারিয়ে ফেলেছে। ও সরি সরি, তুই তো আবার কথা বলতে পারবি না, ভেবে দেখ কি করবি, বলেই কবির চলে যায়। মাহির বাকশক্তি ফেরার পর সে শুধু বলেছে, ওরা চোখ বেঁধে দিয়েছিল। তা কয়জন তোকে? মেজো চাচির সবার সামনে করা প্রশ্নে বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে নিজেকে শেষ করে দিতে। বলতে ইচ্ছে করছে, আমার কি দোষ, কেন এমন হলো আমার সাথে। মাহি আর কোনো উত্তর দিতে পারল না। কিরে বল কয়জন? এবার মাহি আর চুপ থাকতে পারল না। এবার একটু চুপ করেন চাচি, আর কত। চাচি বিড়বিড় করতে করতে রুমে চলে যায়। মাহি দরজা লক করে দেয়। অনেক ডাকার পরও দরজা খোলে না। মাহি পুরো রুম খুঁজে একটা ধারালো কেচি পায়, সেটা দিয়ে নিজেকে আঘাত করার আগেই দরজা ভেঙে ভেতরে ঢোকে কবির। হাত থেকে কেচি ছুঁড়ে দেয়, ফেলে দেয়। সবার সামনে ওকে কিছু না বলে সবার কাছে ভালো সাজার জন্য ২-৪টে কথা বলে বেরিয়ে যায়। বাকিরা তাকে যা ইচ্ছা তাই বলতে থাকে। এই ঘটনার ১ সপ্তাহ হতে চলল। সবার কটু কথা এসে তিলে তিলে মরছে। এই ১ সপ্তাহের মধ্যে মেঘের সাথে একবারও দেখা হয়নি ওর। মেঘ একবারও আসেনি। ঠিকই তো, ওর মতো নষ্টা মেয়েকে কেন ভালোবাসবে কেউ? আমার পক্ষে মাইকে বিয়ে করা অসম্ভব দাদু। ইমতিয়াজ শেখ মেঘের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। এই মেঘই কিনা মাহিকে বিয়ে করার জন্য দাদুর কাছে কত মিনতি করেছে, কত ভালোবাসা দেখিয়েছে। সবার সামনে কথাটা বলেই ঠায় দাঁড়িয়ে রইল মেঘ। আব্বা, আপনি আমার ছেলেকে ওই নষ্ট মেয়েকে বিয়ে করতে বলবেন না। মেঘ বলেই দিয়েছে ও বিয়ে করবে না। নষ্টা কথাটা কানে যেতেই কবিরের কেমন যেন লাগল। নিজে বিড়বিড়ে উচ্চারণ করল, নষ্টা। না জানি কয়জনে মিলে শরীরটারে ছিঁড়ে। আর সহ্য হল না কবিরের। ব্যাস, অনেক বলেছেন আপনি। কথাটুকু বলেই কবিরের চোখ যায় সিঁড়ি বেয়ে ছাদে ওঠা মাহির দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে আবারও কিছু বলতে যাবে, হুট করে কি মনে করেই ছাদের দিকে দৌড়ায় কবির। হঠাৎ এভাবে দৌড়াতে দেখে সবাই সেদিকে যায়। এবার সবাই সেদিকে দৌড় দেয়। ছাদে দরজা ভেতর থেকে লাগানো দেখে সবাই মাহিকে ডাকতে থাকে। কবিরের কেন যেন খুব অস্থির লাগছে। মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। কবির পাশে পড়ে থাকা রড দিয়ে টিনের দরজা কিছুটা ফুটো করে ওর মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এতে টিনে হাত কেটে রক্ত বের হতে থাকে। কবির ছিটকিনি ভেতর থেকে খুলে ফেলে। সবাই ঢুকে পড়ে।
দাদু সহ সবাই মাহির দিকে এগিয়ে যেতেই মাহি কান্না করতে করতে পেছাতে লাগলো। কেউ আসবে না, আমি আব্বু আম্মুর কাছে যাব। তারা কেন আমাকে এই দুনিয়া একা করে রেখে চলে গেছে জানতে চাইব। আল্লাহ কেন আমাকেও নিয়ে নেয়নি। মাহি কথা বলছে আর পিছাচ্ছে। মেঘ বলল, দেখ পিচ্ছি মেয়ে, আর এগোস না, আমি তোকে বিয়ে করব। তবু তুই পিছাস না, পড়ে যাবি। কি বলছিস এসব? তুই না আমার কসম। এনাফ মা, এনাফ। তুই ওকে বিয়ে করলে আমার মরামুখ দেখবি। মেঘ মায়ের কথায় তোয়াক্কা না করে মাহিকে বারবার সরে আসতে বলছে। মাহি একদম ধারে চলে আসে, আর একদম মাহি পড়ে যেতেই সবাই মিলে মাহিকে চিৎকার করে ওঠে। কিন্তু পড়ার আগে এক শক্তিশালী হাত ওর হাত ধরে টান দেয়। একদম বুকে এসে পড়ে মাহি। এতক্ষণ শ্বাস আটকে আসছিল কবিরের। মাহিকে বুকে জড়িয়ে এই স্বস্তির নিঃশ্বাস ফেলে কবির। মাহি কবিরের শার্ট খামচে ধরে জোরে জোরে কেঁদে দেয়। আমি আর পারছি না, আমি বাঁচতে চাই না, আমাকে আব্বাম্মুর কাছে যেতে দাও। ওর কান্না যেন কবিরের বুকে তীরের মতো বিচ্ছে। সে তো শাস্তি দিতে চেয়েছিল, তাহলে ওর কেন এমন মনে হচ্ছে? মনে হচ্ছে এক্ষুনি সব হারিয়ে ফেলেছিল। কবির ওকে দুই হাতে জড়িয়ে ধরে। মাহি কবিরের বুকে জ্ঞান হারায়। অতিরিক্ত স্ট্রেস এর কারণে মাহির কবিরের দিকে এক পলকে তাকিয়ে কোলে তুলে নেয়। রুমে এনে শুয়ে দিয়ে বের হয়ে যায়। একটু পরে ফিরে আসে মেঘ মাহির মাথায় হাত বোলানোর জন্য। হাতে গুতেই কবির চিৎকার করে ওঠে। মেঘ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তোকে আন্টি আন্টি ডাকছে, জলদি যা, উনি আবার কিছু করে না বসে। আমি মাহির। মেঘ অনিচ্ছা সত্ত্বেও একবার মাহির দিকে তাকিয়ে বের হয়ে যায়। মেঘ যেতেই কবির মাহির কাছে গিয়ে বসে। খোলা চুলে পাগলের মতো লাগছে। চোখ মুখ ফুলে গেছে। চেহারা কয়েকদিনে বদলে গেছে। চোখের নিচে মোটা কালি পড়েছে। ঠোঁটগুলো শুকনো হয়ে আছে। হঠাৎই মাহি বিড়বিড় করে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না আর। আর না। কবিরের সেদিনের চিৎকার যেন কানে ভাসছে, আনমনি চোখ বেয়ে পানি পড়ছে। ছট করে মাইকে বুকে টেনে নেয় কবির। কি তীব্র যন্ত্রণা হচ্ছে বুকে। হঠাৎ নিজের পরিবর্তন দেখে হতবাক কবির। মাহি কবিরের বুকে শান্ত হয়ে যায়। ডক্টর বলল, ওনাকে মানসিক চাপ আর দিন না প্লিজ, মেয়েটা নিহাতি বাচ্চা। তারপর ফিজিক্যাল টর্চার। আপনার কি মানুষ? আপা, আমি মাইকে বিয়ে করব আজ এবং এক্ষুনি। ভাইয়ের মুখে এমন কথায় হতভম্ব হয়ে যায়। ডক্টর কবিতা চৌধুরী। কবিতার উত্তরের আশা না করে দাদুর সামনে এসে দাঁড়িয়ে কবির। তিনি হতভম্ব। আপনার নাতির হাত চাইছি, আপনি দিলেও নিব না, না দিলেও নিব। কবিতা কিছু বলার জন্য মুখ খুলতে কবির বলে, যা বলার বিয়ের পর বলবি, এর আগে কিছু বলবি না, সব তো শেষ করে ফেলবো। কবিতা কিছু বলতে গিয়েও থেমে যায়। ভাইয়ের রাগ সম্পর্কে ধারণা আছে তার। ওর চেয়ে হাজার গুণ ভালো মেয়ে পেয়ে যাবি। সরি দোস্ত, কিন্তু ওকে পাবি না। কবিরের কথায় মেঘ কি বলবে কিছু বুঝতে পারছে না। সে এখনো এটাই বুঝছে না কবির কেন মাহিকে বিয়ে করলো। কবিতা মাহিকে জামদানি লাল একটা শাড়ি পরিয়ে দেয়, হালকা সাজিয়ে দেয়, তবে এতেই মায়াবতী লাগছে মাহিকে। মাহি নিশ্চুপ নির্বাক। মনে হচ্ছে সে একটা পুতুল মেয়ে যেই দিকে ঘোরাচ্ছে সেই দিকেই ঘুরছে। মুখে হাসির ছিটাফোটাও নেই, থাকবেই বা কিভাবে। সবার এমন ভয়ানক রূপ দেখে সে কিছু বলতে পারছে না, সহ্য করা ছাড়া। দাদুকে সে মানা করেছিল কবিরকে বিয়ে করবে না। দাদু আগে কিছু না শুনেই কসম দিয়ে দেয়। মাহির ইচ্ছে করছে এই দুনিয়া থেকে চলে যেতে, দূরে চলে যেতে। বিয়ে সম্পন্ন হয়েছে। কবি দাদুর কাছে গিয়ে বিদায় নেয়। মাহিকে যাবার কথা বললেই সে রোবটের মতো হেঁটে বাড়ির বাইরে চলে আসে। দাদুর সাথেও দেখা করে না। কবির কবিতা বিদায় নিয়ে বেরিয়ে যায়। কবিতা কিছু জানতে চাইলে কবির বলে, এখন কোনো কিছু উত্তর দিতে পারবো না। চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই কেউ ছুটে আসে। খবরদার, এই নষ্টা মেয়ে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করবি না বলে দিলাম। মায়ের কথায় বিরক্তি ফুটে উঠল কবিরের মুখে। একদম ওকে নষ্টা বলবে না আম্মু। নষ্টা মেয়েকে নষ্টা বলবো না তো কি বলবো? তোর সাহস কিভাবে হয় এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে আসিস? মাহি এখন আমার বউ। আমি মানি না এই বিয়ে। না মানি ওকে আর তোর বউকে। তুমি মানা করো আর না মানা করো, মাহি আমার বউ, আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। কবির, আমি তোমার মা হই। ও রিয়েলি? মা বুঝি ছেলে মেয়ে ছেড়ে অন্য কারো হাত ধরে পালিয়ে যায়? কবিরের কথায় কাজল বেগম আর কিছু বলে না। নিজের ছেলে যে তাকে এত ঘৃণা করে, অবশ্যই এটা ওর প্রাপ্য। সে তো ভুল করেছে, সে তো ভুল করেছে। তোমার মা হয় কাজল, এভাবে কথা বলতে পারো না।
হুইল চেয়ারে বসা একজন লোক এগিয়ে আসে কথাটা বলে কবির লোকটাকে দেখে মাথা নিচু করে রাখে। দাদু, আমি মাইকে বিয়ে করেছি, ও আজ থেকে আমার বউ, আর এই বাড়িতে থাকবে। বিয়ে যখন করেছে তখন ও এখানেই থাকবে। তুমি তবে যে ওর মতো নির্যাতিত মেয়েটার পাশে দাঁড়িয়েছ, এতে আমি অনেক খুশি। নির্লজ্জ কিছু মানুষের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। যা হয়েছে এতে মাহির দোষ কোথায়? কিন্তু আব্বা, আপনি এই মেয়েকে... চুপ করো কাজল, আজ থেকে ও এই বাড়ির বউ, এটা তোমাকে মানতে হবে। কবিতা দি ভাই, যাও ওকে রুমে রেখে আসো। কবিতা মাহিকে উপরে নিয়ে যায়। মাহি রোবটের মতো হাঁটছে শুধু। কবিতা মাহিকে ঘরে রেখে সে নিজের রুমে যায়। মাহি কোন দিক না তাকিয়ে চুপ করে সোফায় গিয়ে বসে। শরীর বড্ড অচল লাগছে তার। শরীরের সাথে তো নিজেকে মানিয়ে নিয়েছে, কিন্তু মনের অজানা প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সে এমন কি করেছে যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? কবির ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক তেমন চেনা জানা ছিল না। তাহলে সে কি এমন করলো যার প্রতিশোধ এভাবে নিল? অনেক প্রশ্ন হলেও উত্তর তার কাছে অজানা। দিনটা ছিল শুক্রবার। ছাদের এক কোণে বসে লুডো খেলায় মগ্ন ছিল মাহি আর পাশের বাসার বান্ধবী নীলার। ওর বান্ধবী বিকেলে বেশ সেজে গুজে ছাদের এক পাশে বিভিন্ন পোজে ছবি তুলছিল। হঠাৎ কাউকে দেখে চরম অবাক হয়ে তাকায়। এই আরু, আমি তো দেখছি তুমি ওকে তাই দেখছ। কি, ওটা কবির চৌধুরী না, আমাদের ভার্সিটির ক্রাশ বয়? ও এম জি, এই তো সেই সুদর্শন সুপুরুষ কবির চৌধুরী, আমার ক্রাশ। কিন্তু উনি তোদের বাসার সামনে দাঁড়িয়ে কি করছে? জানি না, হতে পারে তোকে পছন্দ, তুই তো ভার্সিটির সেরা সুন্দরী। নীলা লাজুক হাসি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছে কবির। কানে লাগিয়ে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। কাউকে কল করছে হয়তো। এমন সময় 3/4 প্যান্ট পরে এক প্রকার ছুটে আসে মেঘ কবিরের কাছে। এই দেখ মেঘ ভাইয়া কবিরের সাথে কথা বলছে। মেঘ ভাইয়া কি কবিরকে চেনে? চিনলে তো জমে ক্ষীর দোস্ত, ভাব জমানো যাবে, কি বলিস? এই দেখ, মেঘ ভাইয়া কবিরটাকে টেনে নিয়ে আসছে তোদের বাসায়। চল নিচে গিয়ে দেখি বিষয়টা কি। নীলা অরু নিচে আসে। ড্রয়িং রুমে বসে সোফায় বসে আছে কবির। নীলার আরও দূর থেকে দেখছে। এদিকে চরম বিরক্ত হয়ে বসে আছে কবির। ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার অবস্থা। এসিতে থাকা মানুষদের তা হয় আর কি। ফোন হাতে কাউকে কল করে কবির মেঘেদের বাসায়। সারা রাখ তো মজা, গরমে আমার অবস্থা নাজেহাল। তোর এত ভাবছিস কেন? আমি তো এই রাখছি, থাম। হঠাৎ গানের মধুর সুরে থমকে যায় কবির। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। কবির ছাদের দরজার কাছে আগাতেই মেঘ ডাক দেয়। এখানে কি করছিস? চল আমি রেডি। 1 মিনিট বলি ছাদের দরজা খুলতে চোখ যায়। অতি সুন্দর এক রমণীকে হাতে গিটার নিয়ে টুকটাক আওয়াজ করছে। পাশে বসা মেয়েটি বলল, উফ, কি সুন্দর আওয়াজ রে তোর, আমি ফিদা। এই মেয়েটা কে? ও নীলা, আমার কাজিন, আর পাশের তোর বান্ধবী। কেন, কি হয়েছে? না, কিছু না, চল। কবি সেদিন চলে আসলো, দাগ কেটে যায় মনে সেই মধুর কণ্ঠে গান গাওয়া। এরপর প্রায় শুক্রবার কবির বিভিন্ন বাহানায় নিরঞ্জনার গান শুনতে যেত, আর ভার্সিটিতেও টুকটাক কথা বলতো। এভাবে একটু একটু করে সম্পর্ক এগিয়ে যাচ্ছে তাদের। রাগ, মান, অভিমান, কান্না, হাসি মিলিয়ে তাদের ভালোবাসা শুরু হয়। 1 বছর তারা রিলেশন কন্টিনিউ করে। কবির পাগলের মতো ভালোবেসেছে নীলাকে। কিছু পড়ার শব্দে ঘোর কাটে কবিরের। বেলকনি থেকে রুমে আসে। গ্লাস পড়ে ভেঙে গেছে, বাতাসে উড়ে যাচ্ছে পর্দা। হঠাৎই চোখ যায় ঘুমন্ত মাহির দিকে। কি সুন্দর নিষ্পাপ শিশুদের মতো ঘুমাচ্ছে। কিন্তু মাহির এমন ঘুম সহ্য হলো না কবিরের। উঠে গিয়ে এক জগ পানি ঢেলে দিল মাহির মুখে। মাহি ধরপড়ি উঠে বসে। বাসুরাতে কোনো বইভাবে ঘুমায়? আর সদর করি। কবিরের কথায় আতঙ্ক প্রকাশ পেল মাহির চেহারায়। এমন ভয় পাওয়া ফেস দেখে কবিরের রাগ হলো না, প্রচুর হাসি পেল। না হেসে মুখে রাগী ভাব ফুটিয়ে মাহির মুখের দিকে এগুতেই মাহি ঠাস করে কবিরের গালে একটা চর বসিয়ে দেয়। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। একদম আমাকে ছুবেন না, আপনার স্পর্শে গা ঘিনঘিনে করে আমার। অনেক করেছেন আপনি। বলেন কি কারণে আপনি আমার সাথে এমন করলেন? কি ক্ষতি করেছে আমি আপনার? কবির রেগে মাহির চুলের মুঠি ধরে বলে, তোর সাহস কিভাবে হয় আমাকে থাপ্পড় মারিস? মাহিও রেগে বলে, আর আপনার সাহস কিভাবে হয় আমাকে তুলে এনে রেপ করে আবার বিয়ে করার? যা চাই তা তো পেয়ে গেছেন, আর কি চাই আপনার? বলেন কি করছি আমি আমি আপনার সাথে? কি করেছিস? আমার নীলাকে আমার থেকে দূরে করেছিস।
কোন নীলা? হ্যাঁ, এখন তো বলবি কোন নীলা। মাহি অবাক হয়ে বলে, নীলা আপু? কেন করলি এমন ক্ষতি? কি করেছি আমি তোর বল? আমি কি করেছি? কি করেছিস? তুই আজ আমাকে সেই মেসেজ না করলে আমি নীলার বিয়ে কিছুতেই হতে দিতাম না। কি? কোন মেসেজ? হ্যাঁ, এখন তো বলবি কোন মেসেজ। তোর মতো মেয়েটা এটা ছাড়া কি দেখতে পারবে? এ দেখ প্রমাণ। মেসেজগুলো ছিল ঠিক এরকম। ভাই আমি মাহি বলছি। আপু আপনাকে বলতে বলেছে আপুর বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না। আপনি লন্ডন থেকে ফিরলে আপুর সাথে দেখা করেন। আর প্লিজ আপনার অনেক পাওয়ার আমি জানি। প্লিজ কোনো ঝামেলা করেন না। আপু আমাকে বলতে বলেছে। কারণ বেশি কেউ আপুকে ফোন ইউজ করতে দিচ্ছে না। রাখছি, আল্লাহ হাফেজ। ডেট দেখ, বিয়ের আগের দিনের তারিখ। তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ নীলাকে হারিয়েছি। মাহি মেসেজ পড়ে শকড। সে তো কখনোই মেসেজ করেনি। কিন্তু নাম্বার তো তার, এটা কিভাবে সম্ভব? কেন করলে এমন কি ক্ষতি করেছিলাম তোর? কেন কেড়ে নিলে আমার ভালোবাসা? কেন? শুধু কি আমি কেড়ে নিয়েছি? আপনি কেড়ে নেননি? যদি কখনো জানতে পারেন আমি নির্দোষ, ফিরে দিতেন আমার সম্মান? ফিরে দিতে পারবেন আমার ভালোবাসা? ফিরে দিতে পারবেন আমার আগের জীবন? তুই এর নির্দোষ। এখন ধরা পড়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস যাতে তোকে ছেড়ে দেই। কবির ধোঁকাবাজদের কখনো ছেড়ে দেয় না। আমি আপনাকে মেসেজ করিনি, এটা আমি প্রমাণ করব। ও রিয়েলি? হ্যাঁ, কর প্রমাণ। তুই মিথ্যা প্রমাণ করবি আর আমি মেনে নেব ভেবেছিস? বলেই মাহিকে টেনে বেলকুনিতে ফেলে দরজা আটকে দেয়। মাহি ডুকরে কেঁদে ওঠে। বিনা দোষে কিসের শাস্তি দিচ্ছে আল্লাহ তাকে? মাহি কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে আবারও পানির বন্যায় ঘুম ভেঙে যায় মাহির। সামনে তাকিয়ে দেখে কবির জগ নিয়ে রাগি লুকে তাকিয়ে আছে। মহারানীর ঘুম হয়েছে, এবার উঠে আমাদের ধন্য করুন। মাহি শরীর এমনিতেই খারাপ, তার উপর কালকে সারা রাত বেলকুনিতে শোয়ার শরীর চলছে না। পেটের ব্যথায় সবকিছু গুলিয়ে আসছে। মাহি কষ্ট করে উঠে দাঁড়ায়, কিন্তু এক ধাপ দিয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায়। কবির মাহিকে ধরে ফেলে। গায়ে হাত দিতে চমকে ওঠে। গায়ে প্রচণ্ড জ্বর। কবির মাহিকে কোলে তুলে রুমে নিয়ে আসে। কবিতা রেগে ভাইয়ের দিকে তাকায়। প্রতিশোধ নিবি যখন মেয়েটাকে একবার মেরে ফেল। এভাবে তিলে তিলে কেন মারছিস? ছি, আমি ভাবতে পারিনি এমন জানোয়ারের মতো কাজ আমার ভাই করবে। ও যখন বলছে ও কিছু করেনি, তাহলে তুই ওকে সুযোগ দে নিজেকে প্রমাণ করার। এতটা অবিচার হোস না, পরে আর তোকে তো আফসোস করতে হবে। একবার তাকে দেখ, মেয়েটা নিহাত একটা বাচ্চা। আর তুই কিনা? ছি, আমার সত্যি খুব লজ্জা লাগছে তোকে দেখে। তোকে নিজের ভাই বলতে ওর ঘৃণা করছে। কাল তোর ভাই আসবে, আমি আমার বাড়িতে চলে যাব বলি কবিতা বেরিয়ে যায়। 2 দিন পর এই যে মহারানী, বড়লোক বাড়ির বউ হয়ে এসেছেন দেখে ভেবেন না যে আপনার সব সামনে হাজির হয়ে যাবে। নিজে গিয়ে নাস্তা খেয়ে আসেন, আপদ যত সব। বলি কাজল বেগম চলে যায়। মা একটু সুস্থ। এই 2 দিন কবিতা মাহির দেখাশোনা করছে। কিন্তু কাল কবিতা শ্বশুরবাড়ি চলে গেছে। কবি সারাদিন একবার হলেও এই রুমে আসেনি। উঠে কোনো মতে নাস্তা খেয়ে আসে মাহি। মাহি নিজের ফোন থেকে অনেকবার কল করে নীলাকে, কিন্তু ফোন বন্ধ। তার জানতেই হবে নীলা কেন এমন করল। সে তো বিয়ের সময় একবারও বলেনি সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে মাহি বাড়িতে ফোন করে না, কাকে ফোন করবে? সে ওখানে তার আপন। যে মানুষ দুটোকে আপন ভাবতো তারাই তো তাদের জীবন থেকে বের করে দিয়েছে। মাহি পাশের বাসার বান্ধবী তুলিকে ফোন করে। 2বার রিং হতেই তুলি ফোন রিসিভ করে। মাহি, কেমন আছিস? কতদিন পর ফোন করলি? জানিস তোকে কতবার ফোন করেছি? তোর ফোন বন্ধ কেন? তুই ঠিক আছিস তো? না, মরে বেঁচে আছি। এভাবে বলিস না প্লিজ। আমার একটা কাজ করবি? বল না কি কাজ? ওই বাড়িতে নীলা আপু আসলে আমাকে একটা ফোন করে জানাবি। কিন্তু কেন? তোকে পরে সব বলবো। এখন রাখছি। ভালো থাকিস। তুলিকা কিছু বলার আগেই মাহি কেটে দেয়। চোখ বন্ধ করতেই চোখে ভেসে ওঠে অতীত। দাদুর পরে আগলে রাখার মতো হাত পেয়েছিল মেঘের। মেঘ যখন মাইকে মনের কথা বলে তখন মাহি সব নতুন করে টেনে উঠেছে। মাইকে একটা ছেলে প্রপোজ করেছিল সেদিনই। মেঘ রেগে মাইকে থাপ্পড় মেরেছিল। মাহি রেগে বিভিন্ন কথা বলতেই মেঘ সেদিন বাড়ির সবার সামনে বলেছিল ও মাইকে বিয়ে করবে ওর ইন্টার শেষে। সেদিন সবাই অনেক মানা করলেও সে একই জিদে আটকে ছিল। কেউ মানা না করলেও দাদু মেনে নিয়েছিল। তখনই মেঘ মাহিকে রিং পরিয়ে দেয় আর মাহি হয়ে যায় মেঘের।
মাহির মনেও ধীরে ধীরে জন্ম হয় মেঘের প্রতি ভালোবাসা। শুরু হয় তাদের নতুন অধ্যায়। মাহি ভালোই ছিল জীবনে হাজার অবহেলার পর কারো ভালোবাসা পেয়ে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। গেট খোলার শব্দে চোখ মেলে তাকায় মাহি। কবিরকে ঢুকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। এই মানুষটার ছায়াও যেন তার সহ্য হচ্ছে না। 2 দিনে তার সাথে কবিরের মুখোমুখি খুব কমই হয়েছে। গায়ে কিছু পড়তেই মাহি চোখ খুলে তাকায়। সাইন কর। মাহি একবার কবিরের তো আরেকবার কাগজের দিকে তাকায়। ডিভোর্স পেপার দেখে বলে, কয়েকদিন পরে ডিভোর্স, কোর্ট মানবে বুঝি? কবির মাহির কোনো রিয়াকশনে না দেখে অবাক হয়। সে তো ভেবেছিল মাহি কষ্ট পাবে, তার কাছে কাকুতি মিনতি করবে যেন তাকে ডিভোর্স না দেয়। কিন্তু মাহির এমন কথায় কিছুটা ভ্রুকুচকে তাকায় কবির। কবির যতটুকু মাহিকে দেখছে খুব শান্ত শিষ্ট আর ভীতু টাইপের। তাহলে আজ এরকম নিরুত্তর কেন? সেটা তোকে ভাবা লাগবে না, আমি দেখে নেব। ঠিক আছে, আমি সাইন করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কত টাকা চাই? যত চাস পেয়ে যাবি। প্রথমত আপনার মতো জানোয়ারের জন্য তোলা থাক টাকাটা। আর দ্বিতীয়ত সবার সামনে বলতে হবে আপনি আমাকে তুলে রেপ করেছেন। আর কারণও বলতে হবে। পারবেন? কবির রেগে মাহির মুখ চেপে ধরে। জানোয়ার হতে তুই বাধ্য করেছিস, আর আমাকে কি মনে করিস? কবির চৌধুরী ভয় পায়। না, তোকে তিলে তিলে শেষ করতে তোর গায়ে রেপ্ট নামক কলঙ্ক লাগিয়েছে। আর তোকে বিয়ে করেছে যেন চোখের সামনে তোকে তিলে তিলে কষ্ট পেতে দেখতে পারি। মাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কবির ওর কল্পনার চেয়েও খারাপ। নিজেকে ছাড়িয়ে বলে, আপনার মতো কাপুরুষের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমি সাইন করে দিলাম, আমাকে কিছুদিন সময় দিন, আমি চলে যাব। এবারও কিছুটা অবাক হয় কবির। এত সহজে মাহি রাজি হয়ে যাবে ভাবিনি। তুই কি প্রমাণ করবি বলেছিলি? প্রমাণ করে কি করব? ফিরে আসবে কি আমার কলঙ্কহীন জীবন? তাছাড়া একদিন সত্য সামনে আসবেই। আমি থেমে থাকব না। আল্লাহর দুনিয়া আমি ছোট থেকে কষ্ট পেতে আছি, তাই কষ্টের ভয় আমার নাই। আর না আছে কিছু হারানোর ভয়। বলেই মাহি বের হয়ে চলে যায়। কিছুদিন পর, এই মেয়ে কোথায় যাও? যে একটু বাইরে। বাইরে তোমার কি কাজ? এই কলঙ্কিনী মুখ নিয়ে বাইরে তাও কিভাবে? যে এই অন্যায়টা করেছে তার কোনো দোষ নাই, অথচ জোর করে তুলে নিয়ে গিয়ে যার সাথে অন্যায়টা করা হয়েছে সে দোষী। আপনি না একজন মেয়ে? মেয়ে হয়ে মেয়ের যন্ত্রণা বুঝতে পারছেন না? আপনি তো মা। আপনার মেয়ের সাথে এমন হলে আপনার কেমন লাগতো? এই মেয়ে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব আমার মুখের ওপর কথা। আমি আপনার মুখের ওপর কথা নিয়ে, আমি আপনার মুখের ওপর বা নিচে কথা বলতে আসিনি। তাই হোক, আমি আপনার থেকে এর বেশি কিছু আশাও করি না। আসি। পাশাপাশি একটা রেস্টুরেন্টে বসে আছে মাহি আর তুলিকা। তুলিকা সব শুনে অবাক। এ আল্লাহ, মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? নীলাপু যদি ভালোই বাসবে তাহলে বিয়ে করলো কেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। আমি আর ওখানে থাকতে পারছি না। আমাকে ওই নরক থেকে বের হতে হবে। কোনো কাজের খোঁজ করতে হবে, তারপর একটা বাসা ভাড়া করতে হবে। তুই আমার বাসায় আয়। আমার বাসায় তোর কোনো সমস্যা হবে না। না রে, কষ্ট পেতে আর ভালো লাগছে না। ছোট থেকে সব মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছে আর কত। আমাকে একটা ছোটখাটো চাকরি খুঁজে সাহায্য করবি? অবশ্যই করব। কিছু খেয়েছিস? হ্যাঁ, চল। কিন্তু চল প্লিজ। অনেক তো খুঁজলাম, কিন্তু তেমন কোনো চাকরি তো পেলাম না। অনেক দেরি হয়ে গেছে, তুই বাসায় যা। তুই? ফিরে যাবো ওই নরকে। তুই যা, আমি যেতে পারবো। আন্টি বাসায় একা, তুই যা। তুলি চলে যেতে মাহি হাঁটতে থাকে। চারিদিকে সন্ধ্যা হয়ে আসছে। শরীর যেন তার চলছে না। নামাজের জন্য মানুষের ভিড় কম। কেমন শুনশান পরিবেশ। আগে হলে মাহি ভয় একদম কদমও ফেলত না। আর এখন এই অন্ধকার রাস্তায় যেন তার সঙ্গী। হঠাৎ কারোর চিৎকারে মাহির আশেপাশে তাকায়। চোর, চোর! মাহি সামনে একটা লোককে আসতে দেখে। পাশে থাকা ইট তুলে ছুঁড়ে মারে। লোকটার পায়ে লাগতেই লোকটা নিচে বসে পড়ে। আর কিছু করতে থাকা 2টা লোক তাকে ধরে ফেলে। তারা মাহিকে ধন্যবাদ দেয়। মাহি আবারও নিজের পথে হাঁটতে থাকে। এখন আসার সময় হলো। কোথায় ছিলি? তার উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। কি বললি? খুব সাহস বেড়েছে, তাই না? আপনি এখন আর আমার স্বামী না, তাই আমি কোথায় গেছি সেটি আপনাকে বলতে বাধ্য নই। তুই রাত করে ফিরবি, ফসনসি করবে, আর আমাকে বলতে বাধ্য নয়? ভাষা ঠিক করুন। আর আমি যাই করি তাতে আপনার সমস্যা কোথায়? আমি খারাপ কাজ করলে আপনার কি? নাকি শারীরিক চাহিদা মেটে? মাহি ছিটকে পড়ে খাটের কোনায় মাথাটা কিছুটা ছিলে যায়। কবির রাগে টকবক করে বের হয়ে যায়।
মাহি চুপচাপ বসে থাকে। এত ব্যথা সহ্য করে এই ব্যথা তার কাছে তুচ্ছ। রাত প্রায় 2:30। কবি রুমে এসে দেখে মাহি আগের মতো সেখানেই বসে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। কপালের ক্ষত এখনো শুকায় নাই, রক্ত জমাট বেঁধে আছে। কবির বক্স থেকে ওষুধ বের করে কাটা জায়গায় লাগিয়ে দেয়। ব্যথায় ঘুমের মাঝেও কেঁপে কেঁপে উঠছে। কবির সেখানেই বসে পড়ে। মাহি গরম কিছুর সন্ধানে কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির দিকে তাকিয়ে আর নিজেকে ছাড়িয়ে নেয় না। কেন জানি শান্তি লাগছে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় মাহির। কবিরকে নিজের এত কাছে দেখে ছিটকে সরে আসে মাহি। মাহি সরে আসতে কবির পড়ে যেতে লাগলে জড়িয়ে ধরে মাহি। কবিরের গা বেশ গরম হয়ে আছে। মাহি কপালে হাত রেখে বুঝতে পারে কবিরের জ্বর এসেছে। মাহি কোনো মতে তুলে বিছানায় শুয়ে দেয়। কাঁথা টেনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। ইয়াল্লাহ, আমি জানি না কোন ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন। আমি আর পারছি না মেনে নিতে। আমি আমার জীবনের নতুন পথ বেছে নিতে চাই। আমাকে সাহায্য করুন, আমিন। নামাজ শেষ করে মাহি একবার কবিরকে দিকে তাকায়। জ্বরে আক্রান্ত মানুষের সেবা না করা ঠিক হবে না, যতই হোক স্বামী তার। মাহি ভয়ে ভয়ে কবিরের পাশে বসে। মাথায় হাত রাখতে কবির হাত টেনে জড়িয়ে ধরে। মাহি চমকে সরে আসতে চেয়েও পারে না। কবির কি যেন বিড়বিড় করছে। মাহি মুখটা নামিয়ে শুনতে পেল, আমি যে আমার প্রিয়সিনীকে অনেক ভালোবাসি। কেন করল আমার সাথে এমন? ওকে ছাড়া তো যে আমি ভালো নেই। ওর গান যে আমায় অভ্যাস করে ফেলেছে। ওর মধুর কণ্ঠ না শুনলে যে মনটা ব্যাকুল হয়ে ওঠে। মাহি বুঝল নীলার কথা বলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে পানি এনে কবিরের মাথায় দিতে থাকে। কবির পিটপিট করে একবার মাহিকে দেখে, আবারও চোখ বন্ধ করে নেয়। মাহি পানি ঢেলে এবার মাথা মুছিয়ে দেয়। কবির বারবার মাহির কাঁধে হেলে পড়ছে। এতে মাথা মুছতে সমস্যা হচ্ছে। কোনো মতে মুছিয়ে ওষুধ খাইয়ে দেয়। ঘড়িতে 6টা বাজে। এত সকালে এই বাড়ির কেউ ওঠে না। মাহি নিজের লাগেজ বের করে সব গুছিয়ে নেয়। একটা নোট লিখে বেরিয়ে আসে ওই রাজমহলের খাঁচা থেকে। অজানা গন্তব্যে হাঁটতে থাকা মাহি আল্লাহর উপর ভরসা করেই সে বাকি পথ এগুবে। 15 দিন পর। কবির, কোথায় তুই বের হও? কবির নাস্তা করছিল। হঠাৎ মেঘের আগমনে কিছুটা অবাক হয়। কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? মেঘ কবিরের কলার ধরে বলে, কেন ওর সাথে এমন করলি? কি ক্ষতি করেছিল মাহি তোর? মেঘ ছাড়ো। মেঘ কারোর কথা শোনে না, আবারও চিল্লিয়ে বলে, কেন? কি ক্ষতি করেছিল মাহি বল? আমি বা কি করেছি তোর বল? কেন কেড়ে নিলে আমার জীবন থেকে? কেন কেন ওর এত বড় ক্ষতি করলি? তুই ওকে তুলে এনে রেপ করেছিস। কথাটা যেন বাড়িতে বাজতে লাগলো। বল কবির, কেন করেছিস? কারণ ও আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আমি তো শাস্তি দিয়েছি। ভালোবাসা মানে? হ্যাঁ, ভালোবাসা। ও আমার থেকে আমার নীলাকে কেড়ে নিয়েছে। আমার ভালোবাসা কেড়ে নিয়েছে? কি? অবাক হচ্ছিস? আরে ওই মেয়েটা আমার সাথে ধোঁকা করেছে। আর তুই ভালোই জানিস ধোঁকাবাজদের আমি ছেড়ে দিই না। ধোঁকা? কবির সব বলতে মেঘ অবাক হয়ে বলে, নীলা তোকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু ওই মেয়েটার জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি। তুই পাগল হয়ে গেছিস? কোনো কিছু না জেনে তুই ওর এত বড় ক্ষতি করে দিলি। আর নীলা যদি তোকে ভালোবাসবে তাহলে বিয়ের দিন একবারও বলেনি কেন? তাছাড়া নীলা রিয়াদকে ভালোবেসে বিয়ে করেছে, কেউ ওকে জোর করেনি। তুই মিথ্যা বলছিস। নিজের ভালোবাসা বাঁচানোর জন্য মিথ্যা বলছিস। আমি মিথ্যা বলছি না। তুই ভালোই জানিস আমি মিথ্যা বলা পছন্দ করি না। আর মেসেজের কথা বলছিস না, যেদিন নীলার বিয়ে হয় সেদিন মাহি সারাটাক্ষণ আমার সাথে ছিল। ওর কাছে ফোন ছিল না। ও তো সেদিন ফোন খুঁজে পাচ্ছিল না। মেয়েটা সেদিন কত কেঁদেছিল আমার দেয়া ফোন সে হারিয়ে ফেলেছে বলে। আর মাহি মেসেজ করলে বাংলায় করে, ইংলিশে করে না। যদি তুই সত্য বলিস তাহলে ওই মেসেজ। জানি না। আজ থেকে তোর সাথে বন্ধুত্ব শেষ। মাইকে ডেকে দে, আমি ওকে নিজের সাথে নিয়ে চলে যাব। চলে যাব এখান থেকে অনেক দূরে। মাহি, মাহি। দাদু বলল, মাহি তো নেই। ও তোমাদের বাসায় নেই? আমাদের বাসায় মানে? বিয়ের পর ওর সাথে আমাদের কোনো কথা হয়নি। ওর ফোন বন্ধ। কিন্তু মাহি তো 15 দিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ভেবেছি তোমাদের বাসায় আছে। কি? ও বাড়ি ছেড়ে চলে গেছে আর এই কথা একবার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেননি আপনারা? আই সোয়ার, যদি মাহির কিছু হয় আমি তোকে ছাড়ব না কবির। কবির ধপ করে বসে পড়ে। কিছুদিন পর মেঘ ক্লান্ত হয়ে বাসায় ফিরে এত খোঁজ করেও মাইকে পেল না। মেঘ সোফায় বসে মাথা হেলিয়ে দেয়। ফিরাই মাই প্লিজ, তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আর কষ্ট পেতে দিব না। ফিরাই না প্লিজ, মাফ করে দে আমায়। আমি তোকে রক্ষা করতে পারিনি।
মেঘের গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মুখোমুখি বসে আছে মেঘ আর নীলা। কি হয়েছে ভাইয়া? আমাকে জরুরিভাবে ডাকলে? মা, জিজ্ঞাসা করবো সব সত্যি কথা বলবি। একটা যদি মিথ্যা কথা বলেছিস তোকে এখনই কবর দিব। এভাবে বলছো কেন? কি হয়েছে? তুই কবিরকে ভালোবাসতি? নীলা চমকে ওঠে। তুমি কি করে? বল। না। কবির তোকে পাগলের মতো ভালোবাসে, তুই জানিস? হ্যাঁ জানি। তোর আর কবিরের রিলেশন ছিল? হ্যাঁ ছিল। মেঘের রাগে ঘাড় ফুলে উঠেছে। তুই কবিরকে ধোঁকা কেন দিয়েছিস? আমি আসলে, নীল, তুই জানিস আমার মিথ্যা পছন্দ না, তাই সব সত্যি বলবি। বল কেন ধোঁকা দিয়েছিস? ছেলেটা তোকে পাগলের মতো ভালোবেসেছে, তার তুই ওকে ধোঁকা দিয়েছিস? বল কেন করেছিস? নীলা কেঁদে দেয়। আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি আগে কিছু বলার আগে কারো শক্ত হাতের স্পর্শ গালে পড়ে নীলার। ওপরে তাকাতে নীলা শক্ট হয়ে যায়। কাঁপতে থাকে শরীর। লাল টুকটুকে চোখে তাকিয়ে আছে কবির, যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তুই কিছু করিসনি? এই, তুই কিছু করিসনি তাই না? না না, আমি ধোঁকা দেইনি। অন্য কারো ভালোবাসা নিয়ে আমি থাকতে চাইনি। অন্য কারো ভালোবাসা মানে? আমি তোকেই ভালোবাসতাম। না, তুমি আমাকে না, তুমি সেই কণ্ঠের মালিককে ভালোবেসেছ। কি বলতে চাস? তুমি আমাকে না, মাইকে ভালোবেসেছ, কারণ তুমি তার কণ্ঠের গানকে ভালোবেসেছ। আর সে আমি না, মাহি। কবির আবারও ধস করে বসে পড়ে। মানে, সবটা বল। ভার্সিটিতে প্রথম কবিরকে দেখে আমার ভালো লাগে, কিন্তু সব মেয়েদের সাথে কথা বলতো না। হাজার চেষ্টা করে ওর আশেপাশে যেতে পারিনি। একদিন কবিরকে আমি আমার বাসায় আসতে দেখি তোমার সাথে। সেদিন জানতে পারি কবির তোমার বন্ধু। সেদিন আমাদের বাসায় এসেছিল বলে মাহি ছাদে গান করছিল। কবির মাহির গানে মুগ্ধ হয়ে শুনছিল আর উপরে আসছিল। আমি বুঝতে পেরেছিলাম কবিরের মাহির গান পছন্দ, তাই কবিরের নজরে আসার জন্য সেদিন মাইকে উঠে আমি গিটার হাতে বসেছিলাম। আর কবির আমার হাতে গিটার দেখে ভাবে আমি গান করেছি। গানের জন্য কবির ভার্সিটিতে আমার সাথে কথা বলতো, প্রায় করে বাসায় আসতো। তখন বাসায় আসতো, আমি মাহিকে গান করতে বলতাম। কবির ভাবতো আমি গান গাইছি। এভাবে আমাদের সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে বুঝতে পারি কবির আমার সৌন্দর্যকে না, সেই গানের মালিককে ভালোবাসে। তবু ভেবেছিলাম আমার রূপের প্রেমে তো পড়বে কখনো, কিন্তু না, এমনটা হয়নি। কবিরের ভালোবাসা আমাকে মুগ্ধ করত, কিন্তু তা আপনিও লাগতো না, যেন অন্য কারো ভালোবাসা আমাকে দিচ্ছে। কবির ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা কাটতে থাকে। তখন আমার জীবনে রিয়াদ আসে, আমাকে ভালোবাসা, আমাকে প্রপোজ করে। আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ি। এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমি কবিরকে সবটা বলতে চেয়েও পারিনি। তাছাড়া মাহির তখন আমার সাথে এঙ্গেজ ছিল। বিয়ের আগের দিন যখন কবির আমাকে কল করে আমার ভয় হয়। আমি ভয় কবিরকে বানিয়ে বলে দিই জোর করে আমার বিয়ে দিচ্ছে। কবির রেগে তার সোর্স কাজে লাগাতে চায়, কিন্তু এতে বিপরীত হতো। তাই সেদিন মাহির ফোন থেকে মেসেজ করে দিই, পরে ওর ফোন থেকে সব মুছে দিই। কথা শেষ করতে কবির রেগে নীলার গলা চেপে ধরে। নীলা হাত পা ছুটতেই মেঘকে বাঁচিয়ে নেয়। কবির কিছু বলছে না, শুধু চোখ দিয়ে আগুন ঝরছে। রেগে আশেপাশে সব ভাঙচুর করে। নীলার দিকে এগুতেই নীলা ভয়ে জড়সড় হয়ে যায়। তোর জন্য আমি নিজে আমার ভালোবাসার ক্ষতি করেছি। মাইকে খুঁজে না পেলে তোকে আমি ছাড়ব না। আমার ভালোবাসা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেই পারবি না। আর জাস্ট মেয়ে বলে তোর রক্ষা না হলে এক্ষুনি খবর দিয়ে দিতাম, বলেই বেরিয়ে যায়। একটি ছোট্ট আশ্রমে ছোট্ট কিছু বাচ্চাদের পড়াচ্ছে মাহি। বাচ্চাগুলো শান্তভাবে পড়লেও নিজেকে শান্ত রাখতে পারছে না মাহি। শরীর গুলিয়ে আসছে, মাথা চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিয়ে কেউ ঝড়ের বেগে এসে জড়িয়ে ধরে। কোনো পুরুষের ছোঁয়ায় পিটপিট করে তাকায় মাহি। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে আশ্চর্য হয়ে যায়। ঝটফট নিজেকে ছাড়িয়ে নিতেই কবির একটানে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমায়। হন্য হয়ে খুঁজেছি। এই মেয়ে, তোর সাহস কিভাবে হয় আমাকে ছেড়ে আসার? মাহি নিজেকে ছাড়িয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেগে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? মাহির দিকে অপলক তাকিয়ে রইল কবির। মেয়েটার মায়াবী মুখ ভয়ের ছাপ বিদ্যমান, তা আড়াল করতে রাগী লুকে তাকিয়ে আছে। মৃদু হাসল কবির, তার ভীতু পাখিটা সাহসী উঠেছে। নিজেকে শক্ত খোলসে আনার চেষ্টায় আছে। কতটুকু সফল হয়েছে তা বলা যাচ্ছে না। মাহি! চমকে ওঠে মাহি। ভীতু চোখে সামনের ব্যক্তিটির দিকে তাকায়। উনি আশ্রমের ম্যানেজার। মহিলাটি দেখতে লম্বা চওড়া, মোটা আর প্রচুর রাগী। মাহি মাথা নিচু করে নেয়।
তোমার সাহস দেখে আমি অবাক। তুমি কি করে ওনার গায়ে হাত তুলেছ? এখানে থাকার ইচ্ছা নেই বুঝি? সরি ম্যাম, আসলে উনি ওভাবে কিভাবে? স্যার তো তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, আর তুমি কিনা তাকেই থাপ্পড় মারলে। নিজের গায়ে যে কলঙ্ক নিয়ে ঘুরছো, তার কাছে কি তোমাকে বাঁচতে গিয়ে ছুঁয়ে অপরাধ করে ফেলেছে? মাহির চোখ টলমল করছে পানিতে। নিজেকে সামলানোর চেষ্টা করছে কবির। মাহির টলমল চোখের দিকে তাকিয়ে রইল। খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো। ম্যামের কথায় ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সরি কথার উচ্চারণ করে মাহি। এই ঘৃণার দৃষ্টি সহ্য না হলো না কবিরের। বুকে তীরের মতো বিঁধল যেন। মাহি কবিরকে পাশ কাটিয়ে চলে যায়। স্যার, ওর কথা কিছু মনে করবেন না। এইটুকু বয়সে অনেক কিছু ঘটে গেছে তার সাথে, তাই এমন আচরণ করে ফেলেছে। নয়তো মেয়েটা অনেক ভালো। কবির মহিলাটির কথা শুনে কিছু না বলে এগিয়ে যায়। মহিলাটি ভয়ে ভয়ে তার পিছু নাই। এই চ্যারিটির টাকা সে আশ্রমে খুব দরকার। মাহি নিজেকে শান্ত রেখেছে। কাঁদবে না সে। সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। হঠাৎ খিল লাগানোর শব্দে পিছে তাকায় মাহি। কবিরকে দেখে ভয় পেলেও প্রকাশ করে না। কি সমস্যা? কি চাই? তোমাকে। মাহি আশ্চর্য হয়ে তাকায়। পরক্ষণে রেগে দাঁত কিটমিট করে বলে, ভক্ত করছেন, আবার কি চাই? কবির রেগে গিয়ে, ওর আগে না, শান্ত গলায় বলে, তোমাকে চাই মানে তোমাকেই চাই। কিন্তু আগে আমার কথা শোনো প্লিজ। মাহি কবিরের এগোনো দেখে হাতের কাছের কিছু ধরে বলে, এই, একদম আমার কাছে আসবেন না। আমি কিন্তু আপনাকে আঘাত করে দিব। ছবেন না আমায়। মাহি, আমার কথাটা একবার শোনো। মাহির চিৎকারে আশ্রমের সবাই চলে আসে। মাহি কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা খুলে দেয়। মহিলাটিকে দেখে ভয় জড়িয়ে ধরে। এদিকে ধাক্কা দিয়াতে কবির পড়ে গিয়ে ভাঙা চেয়ারে লেগে হাত কেটে যায়। এদিকে মাহির প্যানিক অ্যাটাক হয় আর অতিরিক্ত স্ট্রেসে জ্ঞান হারিয়ে ফেলে। কবির ছুটে আসে, তাড়াতাড়ি কোলে তুলে রুমে শুয়ে দেয়। ডক্টরকে কল করে আসতে বলে। কবির ওর রক্তাক্ত হাত দিয়ে মাহির দুহাত জড়িয়ে ধরে বলে, এই মাহি, সরি, চোখ খুলো প্লিজ। বাকি সবাই অবাক হয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মহিলাটি হঠাৎ হানিফা বেগম বলে, কিছু হয়নি ওর। কবির রেগে বলে, কিছু হয়নি মানে? ও চোখ খুলছে না আর আপনি বলছেন কিছুই হয়নি? কবিরের রেগে যাওয়াতে হানিফা আমতা আমতা করে বলে, এই সময় হয়ে এমনই। কবির আশ্চর্য হয়ে বলে, এই সময় মানে? হানিফা বেগম বলে, আসলেও 2 মাসের অন্তঃসত্ত্বা। মাথায় যেন বাজ পড়ল কবিরের। মানে মাহি প্রেগনেন্ট? কবিরের হাত আপনা আপনি চলে গেল মাহির পেটে। এখানে ওর বাচ্চা আছে, ওর আপন বাচ্চা। ভাবতেই খুশিতে চোখ জলজল করে উঠল কবিরের। স্যার, বলেছিলাম কি, আপনারা হয়তো ওকে পছন্দ হয়েছে, কিন্তু প্রেগনেন্ট। আসলে ওকে রেপ্ট করা হয়েছে। কার বাচ্চা ও নিজেও জানে না কেউ ওকে রেপ্ট করেছে। আমাদের এখানে অনেক সুন্দর মেয়ে আছে। আগে কিছু বলতে পারল না। কবির পাশে থাকা জগ তুলে আছাড় মারে। রাগে চোখ লাল হয়ে গেছে। প্রচুর রেগে বলে, চুপ, একদম চুপ। মাই আমার ওয়াইফ। খবরদার ওর নামে উল্টাপাল্টা কিছু বললে জ্যান্ত কবর দিব। আর কি বললেন, কান্নাকার বাচ্চা? খবরদার আমার বাচ্চার দিকে আঙ্গুল তুলেছেন তো। ওর পেটে আমার বাচ্চা। আমার। কবির চৌধুরীর অংশ। হানিফা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে আশেপাশে তাকিয়ে চুপ করে রইল সে। কিছুক্ষণ পর ডাক্তার আসে, চেক করে বলে, কি হয় তোমার? কবির সোজাসাপটা জবাব দেয়, ওয়াইফ। শুনে কিছুটা অবাক হয় ডক্টর। তোমার বউ অনেক ছোট। এই বয়সে বাচ্চা না নিলেও হতো। শরীর অতিমাত্রায় দুর্বল। এরকম চললে বড় ক্ষতি হয়ে যাবে। মনে হয় অতিরিক্ত টেনশন করে। এত টেনশন করলে বাচ্চার সাথে নিজের জীবনও রিস্কে থাকবে। শরীরও দুর্বল। আমি কিছু টেস্ট আর ওষুধ লিখে দিচ্ছি, টেস্ট করি আমার সাথে দেখা করবেন। আর এই ওষুধগুলো টাইম টু টাইম দিবেন। ডাক্তারের সাথে বেরিয়ে যায় হানিফ বেগম। কবির এক ধ্যানে মাহির দিকে তাকিয়ে রইল। মাহির জ্ঞান ফিরে পাশে দেখে হানিফা বেগম বসে আছে। উনি স্বভাবস্বরূপ ধমক দিয়ে বলে, এখনই এত জ্ঞান হারানোর কি আছে বাপু? কই, আমার তো 4টা ছেলেমেয়ে জন্ম দিয়েছি, এমন তো হয়নি। এই নাও, খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। মাহি ধীর কণ্ঠে বলে, ও, উনি কি চলে গেছে? উনিকে মানে ওই যে আজ, ওনার তো আর কোনো কাজ নেই যে তোমার জন্য বসে রইবে। উনি কি জানে আমি অন্তঃসত্ত্বা? না, উনি জেনে কি করবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহি। নিচে পেটে হাত রাখে সে। এদিকে আড়ালে দাঁড়িয়ে মাহির কথাগুলো শুনে কবির, এই মেয়ে, একদম আমার কথার অবাধ্য হবে না বলে দিলাম। তোমাকে টেস্ট করানোর জন্য যেতেই হবে। তাছাড়া এই টাকা তো আশ্রমের অংশ, তোমাদের জন্য বরাদ্দ। কোন মতে মাহিকে রাজি করে টেস্টগুলো করিয়ে আনে হানিফা বেগম। কবির তখন আশেপাশে ছিল। সে মাইকে উত্তেজিত করতে চায় না। কবির এসব করছে জানলে সে কিছুই টেস্ট করবে না। গাড়িতে বসে আছে কবির।
সিসিটিভিতে মাহিকে দেখছে। মাহি ঘুমিয়ে যেতে কবির মাহির রুমে প্রবেশ করে। সিঙ্গেল একটা বেডে খুঁটিয়ে ঘুমিয়ে আছে মাহি। কবির মাথার কাছে বসে হাত বুলিয়ে দেয়, পায়ের তলায় তেল দিয়ে হালকা মালিশ করে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসে হানিফা বেগম। সারা রাত মাহির পাশে বসে থাকে। হুট করে যদি মাহির কিছু লাগে, যদি শরীর খারাপ করে, এরপর ভেতরের দিকে বের হয়ে যায় কবির। এভাবে কেটে যায় 2 দিন। রিপোর্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কবির। রিপোর্টে সব ভালো, কিন্তু মাহির শরীর দুর্বল। খেতে হবে, আর ওষুধগুলোও খেতে হবে। বেশি টেনশন করা যাবে না, আরাম করতে হবে। এদিকে মাহিও স্বস্তির সাথে থাকছে। কবির আসছে না দেখে, কিন্তু সে তো আর জানে না কবির তার সামনে না থাকলেও তার সাথেই আছে, সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখছে। মাহি গোসল করে রুমে এসে ভেজা চুলগুলো শুকাচ্ছে। সদ্য গোসল করা রমণীর দিকে তাকিয়ে আছে কবির। সে কখনো মাহিকে সেভাবে খেয়ালই করেনি। উজ্জ্বল শ্যামলা বর্ণের অসম্ভব সুন্দর একটা মায়াবী পুতুল বলা যায় মাহিকে। লম্বা চুলগুলো উড়ে এসে তার মুখে পড়ছে। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। গরম পড়ছে অনেক। বাধ্য হয়ে চুলগুলো খোপা করে দেয়। এতে মেজাজ বিগড়ে যায় কবিরের। ভেজা চুল বেঁধে রাখলে ঠান্ডা লেগে যাবে। বড় কথা হলো মাথা ব্যথাও তো করতে পারে। কাউকে কল করেনি যেন, বলতেই কারেন্ট চলে আসে। এদিকে মাহিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাপরে, যা গরম! আবার এত তাড়াতাড়ি কারেন্ট চলে আসে, অবাক হয়। এখানে কারেন্ট গেলে ঘন্টাখানেক পরে আসে। কয়েক মিনিটে কারেন্ট আসায় অবাকই হয়েছে। মাহি নিজের অবাকত্বকে বেশি প্রশ্রয় না দিয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য এগিয়ে যায়। কিন্তু বাচ্চাদের বিল্ডিংয়ে মেরামত চলছে দেখে এক দফা অবাক হয়ে তাকায়। যতটুকু জানি আশ্রমটার ফান্ড অনেক কম। মিসেস হানিফা বেগমকে দেখে এগিয়ে গিয়ে বলে, ম্যাম, এসব কি হচ্ছে? দেখছই তো কি হচ্ছে। এই বিল্ডিংটা মেরামত করে রং করবে। বাচ্চাদের ভাঙাচোরা চৌকির বদলে নতুন চৌকির ব্যবস্থা করা হয়েছে। এখন বাচ্চাদের আর নিচে ঘুমাতে হবে না। আজ তো পড়ানো নাই, তুমি রেস্ট করো, যাও। ম্যাম, আপনি অনুমতি দিলে আমি একটু বাইরে যেতে পারি। কোথায় যাবে? একটু কাজ আছে। ঠিক আছে, যাও। অনুমতি পেয়ে মাহি বেরিয়ে পড়ে। 2টা মাস হয়ে গেল সে দাদু নামক ব্যক্তিটিকে দেখেনি। হাজার হোক, বাবা মার পর সেই একজন আপন বলেছিল। মাহি বোরকা পরে নেকাব পরে নাই। কিছু দূর হেঁটে বাসের জন্য অপেক্ষা করতে বাস চলে আসে। মাহি বাসে উঠে পড়ে। এত গরম, তার উপর এই মানুষের ভিড়ে অস্বস্তি লাগছে। তার উপর একটা লোক কিভাবে যেন চেয়ে আছে তার দিকে। মাহি সিটা হেলান দিয়ে মাথা এলিয়ে দেয়। ইদানিং শরীর বড্ড অচল হয়ে গেছে। ধপ করে পাশের সিটে কেউ একজন বসতেই পাশে তাকাতেই মাহি, মাস্ক পরিহিত একটা লোক তার পাশের ওই লোকটার কোথায় গেল। যাই হোক, অমন অশ্লীল লোকের থেকে ভালো গায়ে ঘেসছে না। অস্বস্তিও কম লাগছে। দূরত্ব রেখে সিটা হেলান দেয় মাহি। নিকাবটা একটু সরিয়ে জানলার দিকে মুখ করে বসে। সিটা আরও একটু হেলে চোখ বন্ধ করে পেটে হাত রেখে বলে, এই দুনিয়ায় তোমার আম্মু বড্ড অসহায়। তুমি ছাড়া হয়তো তোমার আম্মুর আর কেউ নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে না কোনো ভুল করছি না তো? কবির মাহির ধীরে বলা কথাও কান পেতে শুনল। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। পাশে বসা ব্যক্তিটি আর কেউ নয়, কবির। মাহিকে একা ছেড়ে কোনো রিস্ক নিতে চায় না সে, তাই সাথে এসেছে। তবে অচেনা বেশে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মাহি। একবার দাদুর দেখা পাবার আশায়। এই সময় দাদু নামাজ পড়তে বের হয়, কিন্তু নামাজের সময় পার হয়ে গেছে। দাদুকে বেরোতে না দেখে হাতে রং ওঠা ঘড়ির দিকে তাকায়। এখন না গেলে বাস আর পাবে না মাহি। তাছাড়া ট্যাক্সিতে তো যাবার টাকাও নেই তার কাছে। এই গরমে বোরকা নেকাব পরে অস্থির লাগছে মাহির। বাড়ির সামনে রাস্তা থেকে হেঁটে খানিকটা পথ চেয়ে নেকাবটা খুলে মাহি ব্যাগ থেকে পানির বোতল নিয়ে মুখে পানি দেয়। একটু পানি খেয়ে ব্যাগে রেখে হাঁটতে থাকে। দূর থেকে মাহিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে কবির। মাহি কিছু দূর হাঁটতে একটা রিক্সা এসে থামে তার সামনে। ফোকলা হেসে লোকটি বলে, আম্মা, যাবেন নাকি? না চাচা, আপনি যান। আম্মা, চলেন না। সকাল থেকে একটা লোক ওঠে নাই, খাওয়ানোর টাকাও নাই। মাহি ব্যাগ হাতরে দেখে তার কাছে 70 টাকা আছে। বাসে 50 টাকা নিলে আর থাকবে 20 টাকা। মাহি 20 টাকা লোকটাকে দিয়ে বলে, চাচা, আমার কাছে এর চেয়ে বেশি নেই, এটা নিয়ে আপনি কিছু খেয়ে নেন। আম্মা, আপনাকে অনেক ভালো। আসেন আম্মা, আপনাকে নামিয়ে দিই। দেখে মনে হইতেছে আপনি অনেক আহিল হয়ে গেছেন। না চাচা, আমি ঠিক আছি। আপনি কি কিছু খেয়ে আসেন? না আম্মা, আপনি কই রাখবেন কেন? আপনার এই নামাইয়া আমি খামো। মাহি লোকটাকে অনেকবার বললেও লোকটার সাথে পেরে ওঠে না। রিক্সা উঠে বসে। এমনিতেও শরীর খারাপ করছে। বাস স্ট্যান্ডে এসে রিক্সা থামে। লোকটা থেকে বিদায় নিয়ে বাসে উঠে বসে মাহি। বারবার আল্লাহকে ডাকছে, শরীর খারাপ করছে। বাকি পথ যেতে পারবে তো?
প্রচুর গরমে বোরকার ভিতরে জামা ঘামে ভিজে গেছে, শরীর গুলি উঠছে, আর না পেরে বমি করে দিল মাহি। পাশের ব্যক্তিটির গায়ে ভয়ে ভয়ে তার দিকে তাকায় মাহি। এ তো সেই ব্যক্তিটা আসার সময় যে ছিল। মাহি আবারও বমি করে দেয়। এতে বাসের সবাই বিরক্ত হয়, নানান কথা বলতে থাকে। পাশের ব্যক্তিটি মাহির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, শরীর খারাপ করছে? বলো, ড্যামিট কি হচ্ছে?